হাই এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব হুইটস্টোন ব্রিজ নিয়ে। হুইটস্টোন ব্রিজ, তো এর প্রিন্সিপাল এবং অ্যাপ্লিকেশানটা কি সেটা আমরা দেখব। যে হুইটস্টোন ব্রিজ হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে হচ্ছে আমরা আননোন যে কোনো রেজিস্ট্যান্সকে পরিমাপ করতে পারি। প্যারালাল সার্কিটের কিছু কমন থিওরি যেটা কমনলি আমরা সেখানে নির্ণয় করতে পারি, তার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা সেটা দেখব। এবং তারপরে আমরা যাব হুইটস্টোন ব্রিজে, যে হুইটস্টোন ব্রিজে সেই সমস্ত ক্যারেক্টারিস্টিক্সটাকে বা পার্টিকুলার ওই বৈশিষ্ট্যটাকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি। এখানে আমাদের দুটো রেজিস্টার সিরিজে কানেক্টেড আছে, R1 R2, আর নিচের আর একটা ব্রাঞ্চ আছে, সেখানে দেখো R3 R4 দুটো রেজিস্টার কী আছে না সিরিজে কানেক্টেড আছে। তো এখন এই দুটো ডিফারেন্ট ব্রাঞ্চকে যদি আমরা প্যারালালি কানেক্ট করে দিই, তাদের দুটো এন্ডকে কানেক্ট করে দিলাম, সো এখন আমাদের কি হয়ে গেল, এটা একটা প্যারালাল ব্রাঞ্চ তৈরি হয়ে গেল। ঠিক আছে, সে আমাদের এটা একটা ব্যাটারি হতে পারে। তাহলে এখন যেটা হবে, এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে একটা কারেন্ট বেরিয়ে, সে কারেন্টটা কারেন্ট বেরিয়ে এই জাংশনে আসবে। এখান থেকে কারেন্টটা দুটো দিকে ভেঙে যাবে, একটা কারেন্ট ওপরের ব্রাঞ্চ দিয়ে যাবে আর একটা কারেন্ট নিচের ব্রাঞ্চ দিয়ে যাবে। সো ওপরের ব্রাঞ্চ দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা I1 নাম রাখলাম, আর নিচের ব্রাঞ্চ দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটার নাম রাখলাম I2। ওপরে R1 R2 এই দুটো রেজিস্ট্যান্সের যা ভ্যালু, নিচের যে রেজিস্ট্যান্স দুটো আছে সেই দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু সেম। মানে আমরা এখানে কনসিডার করতে পারি যে R1 ওপরে আর R2 ওপরে রেজিস্ট্যান্স দুটো সিমিলার ওয়েতে নিচেও যে দুটো রেজিস্ট্যান্স আছে সেটাও R1 আর R2। ওকে, সো এখান থেকে একটা জিনিস আমরা কনফার্ম বুঝতে পারছি যে ওপরের শাখা দিয়ে যে কারেন্ট যাচ্ছে নিচের শাখা দিয়েও সেই সেম পরিমাণ কারেন্ট যাবে। ওপরের শাখায় যে যতটা বাধা আছে, এখানকার পয়েন্টটার নাম রাখলাম আমরা A পয়েন্ট, আর এখানকার পয়েন্টটার নাম রাখলাম হচ্ছে B পয়েন্ট। সো এ থেকে বির দিকে ওপর দিক দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে I1 কারেন্ট যাচ্ছে, আর এ থেকে বির দিকে নিচের দিক দিয়ে নিচের শাখা দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I2 কারেন্ট। সো এই দুটো কারেন্ট এখন সমান। I2 মানে হচ্ছে I1 কারেন্ট, বা আমরা এটাও বলতে পারি যে I1 কারেন্ট ইজ ইকাল টু I2 কারেন্ট। সো বোথ কারেন্ট আর সেম। তো তাই যদি হয় তখন আমরা দেখতে পারবো এ পয়েন্ট থেকে এখানে একটা পয়েন্ট ক্রিয়েট হচ্ছে, আবার এ পয়েন্টের থেকে এখানে আর একটা ডিফারেন্ট পয়েন্ট ক্রিয়েট হচ্ছে। সো এই পয়েন্টটার নাম রাখলাম সি পয়েন্ট, এই পয়েন্টটার নাম রাখলাম ডি পয়েন্ট। এখন এ আর সি এই দুটোর মাঝখানে যে রেজিস্ট্যান্সটা আছে, এখানে এ আর ডি এই দুটো পয়েন্টের ভেতরেও সেম রেজিস্টার আছে বা সেম ভ্যালুর রেজিস্টার এখানে আছে। ওপরের শাখায় এ আর সি পয়েন্টের মধ্যে R1 পরিমাণ রেজিস্ট্যান্স আছে, আর নিচে এ আর ডি এই দুটো পয়েন্টের মধ্যে যে রেজিস্ট্যান্স আছে সেটাও R1। তাহলে ওপরের রেজিস্ট্যান্সে যতটা পোটেনশিয়াল ড্রপ হবে বা ভোল্টেজ ড্রপ হবে, নিচের রেজিস্ট্যান্সেও ততটাই কী হবে, ভোল্টেজে ড্রপ হবে। ফলে সি পয়েন্টের ভোল্টেজ যার নাম রাখতে পারি VC, আর ডি পয়েন্টের ভোল্টেজ VD, এই দুটো কী হবে, সেম হবে, সেম পোটেনশিয়াল। কারণ এরকম অবস্থায় আমরা এখন কনসিডার করতে পারি বা আমরা বলতে পারি যে VC পোটেনশিয়াল ইজ ইকাল টু VD পোটেনশিয়াল। মানে সি পয়েন্টের, এটাকে আমরা সি পয়েন্ট নাম রেখেছিলাম আর এই পয়েন্টটার নাম রেখেছিলাম ডি পয়েন্ট। সো সি পয়েন্টের যা ভোল্টেজ, ডি পয়েন্টের যা ভোল্টেজ, এই দুটো কি এখন সমান। এরকম অবস্থায় যদি এই দুটো পয়েন্টের মাঝখানে আমরা একটা ইনস্ট্রুমেন্টকে কানেক্ট করি, লাইক অ্যামমিটারের মতন, তো ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে গ্যালভানোমিটার। ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে গ্যালভানোমিটার। বাট গ্যালভানোমিটারটা এতটাই সেন্সিটিভ যে তার মধ্যে দিয়ে মিলিও নয়, তার মধ্যে দিয়ে সামান্য কিছু মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট গেলেই তার স্কেলটা কী করে, ডিফ্লেক্ট করে। ফলে মাইক্রো অ্যাম্পিয়ার, মিলির থেকেও 1000 ভাগ ছোট মাইক্রো অ্যাম্পিয়ার হয়। সো মাইক্রো অ্যাম্পিয়ার হয় সেই পরিমাণ কারেন্ট। হার্ডলি খুব সেন্সিটিভ যে সমস্ত গ্যালভানোমিটার হয় তাদের 20 to 25 মাইক্রো অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট এই ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে ফ্লো করলেই তার ফুল স্কেল ডিফ্লেকশান হয়। মাইল পারপাসে এক ধরনের গ্যালভানোমিটার তৈরি করি যার স্কেলটা মিডিল পজিশানে থাকে। ঠিক আছে, গ্যালভানোমিটারের আইদার দুটো টার্মিনাল এ আর বি বা ডিফারেন্ট কোনো নাম রাখতে পারো টার্মিনাল দুটোর। সো এ থেকে বির দিকে কারেন্ট গেলে স্কেলটা একদিকে ঘুরে যায়,
আবার বি থেকে এর দিকে যদি কারেন্ট যায় তাহলে স্কেলটা অপোজিট সাইডে যায়। তো সবসময় স্কেলটা কী করে, মিডিল পজিশানে সেন্টারে থাকার চেষ্টা করে, ঠিক আছে। এখন আমরা দেখো উপরে যে সার্কিটটা দেখিয়েছি সেই সেম সার্কিট এখানে তৈরি করেছি, যেখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে উপরে R1 R2 রেজিস্ট্যান্স, নিচেও যে রেজিস্ট্যান্স ব্যবহার করেছি সেটাও R1 R2 রেজিস্ট্যান্স। সো এরকম অবস্থায় আমরা জানতে পেরেছি যে সি পয়েন্ট আর ডি পয়েন্টের পোটেনশিয়াল সেম হয় এবং তাদের মাঝখানে আমরা কী করেছি, একটা ছোট্ট ইনস্ট্রুমেন্ট যেটার নাম হচ্ছে গ্যালভানোমিটার, সেটাকে কানেক্ট করেছি। যদি ডি পয়েন্টের পোটেনশিয়াল বেশি হয় তাহলে ডি থেকে সি এর দিকে কারেন্ট যেতে থাকবে, তখন গ্যালভানোমিটারের স্কেল ডি এর দিক থেকে ওপর দিকে কারেন্টটা যাচ্ছে, ফলে স্কেল আইদার বাঁ সাইডের দিকে বেঁকে যাচ্ছে ধরে নিলাম। আর যদি সি পয়েন্টের পোটেনশিয়াল বেশি হয় তাহলে কম্পেয়ার টু ডি পয়েন্টের, তাহলে সি থেকে ডি এর দিকে মানে ওপর থেকে নিচের দিকে কারেন্টটা প্রবাহিত হবে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে, তখন তার কাটারটা মেবি রাইট সাইডে হচ্ছে কী করবে, মুভ করবে, ঠিক আছে। তো এখান থেকে এই সি পর্যন্ত এ আর সি এটা একটা আর্ম, সি বি একটা আর্ম, এ ডি এটা একটা আর্ম বা হাতের মতন ব্যাপার বা বাহু যাকে বলে, আর ডি বি এটা একটা আর্ম, ঠিক আছে। সেখানে 4টে আর্ম আছে, 4 আর্ম। এখানে কি করা হয়েছে, ওপরের দুটো আর্মে যে পরিমাণ রেজিস্ট্যান্স আছে নিচের দুটো আর্মে সেই পরিমাণ রেজিস্ট্যান্স আছে। তাহলে আমরা দেখতে পারবো যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে সার্কিটে কানেক্টেড থাকা সত্ত্বেও গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যখন কোনো কারেন্ট প্রবাহিত হয় না, তখন আমরা বলি যে নাল কন্ডিশনে আছে, গ্যালভানোমিটার অন দ্য নাল কন্ডিশনস। গ্যালভানো সার্কিট একটা স্পেশাল টাইপ প্যারালাল সার্কিট, যেক্ষেত্রে এই দুটো পয়েন্টে পোটেনশিয়াল জিরো করা গেছে। কিন্তু আমরা যদি এরকম সার্কিট না করে আমরা যদি ডিফারেন্ট সার্কিট করি, যেখানে সার্কিটটা ডিফারেন্ট না, সরি আমি একটু ভুল বললাম, যে সার্কিটটা সেমই বাট ডিফারেন্ট ভ্যালু যদি নিই রেজিস্ট্যান্সের, সেক্ষেত্রে কী হবে, সবাই ওখানে আলাদা আলাদা ভ্যালু রেজিস্ট্যান্স। যদি সেরকম হয় তখন ডিফারেন্ট কারেন্ট যাবে। কিন্তু আমরা যেটা মাথায় রেখে এই সার্কিটটাকে তৈরি করেছি সেটা হচ্ছে, আর এটাকে ওপরে প্রথম এবং দ্বিতীয় রেজিস্ট্যান্সের যে অনুপাত যতটা, নিচের প্রথম আর দ্বিতীয় রেজিস্ট্যান্স, নিচের সার্কিটের প্রথম এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স এদের অনুপাতটাও সেম। এটা 10 ওহমের রেজিস্টার, এটা 20 ওহমের রেজিস্টার, ঠিক আছে। তাহলে এই দুটো রেজিস্টারের রেশিওটা কত হবে, রেশিও মানে R1:R2 এটা হবে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি রেশিও ইজিক্যালটা আমরা কীভাবে লিখব, 10:20, তাই তো। তার মানে R1 আর R2 রেশিও কত হবে, এটা 10 দিয়ে কেটে গেলে 1:2, R1:R2, তাহলে এটা 1:2 এই রেশিওতে নেওয়া হয়েছে। একজন যা অন্য রেজিস্ট্যান্স তার থেকে দ্বিগুণ। সিমিলারভাবে এখানে আমরা দেখা যাচ্ছে 30 ওহমের রেজিস্ট্যান্স নিয়েছি, তাহলে রেশিওটাকে সেম রাখতে গেলে আমাদেরকে কী করতে হবে, R4 রেজিস্ট্যান্সটাকে নিশ্চয়ই ডবল নিতে হবে, কারণ এখানেও শুরুর রেজিস্ট্যান্সটা 10 ওহম, পরেরটা তার ডবল দ্বিগুণ 20 ওহম। তা এখানকার নিচের ব্রাঞ্চে রেজিস্ট্যান্স 30 ওহম, তাহলে তার শেষ রেজিস্ট্যান্সটা কত হতে হবে, এই সেম রেশিও রাখতে গেলে তাহলে এটাকে আমাকে ডবল নিতে হবে। সো এটা 60 ওহম। তাহলে এই সময় পার্টিকুলার এই যে সি পয়েন্ট আর ডি পয়েন্ট, এখানকার ওপরে সি পয়েন্ট আর ডি পয়েন্ট, এই পয়েন্টগুলোর নাম রেখেছি এ এবং এটাকে বি, সিমিলার টু আগের সার্কিটগুলোর মতন। তো এক্ষেত্রে এখানকার পোটেনশিয়াল কত হবে, এই পার্টিকুলার সার্কিটে যেহেতু ওপরের দুটো রেজিস্ট্যান্সের রেশিও আর নিচের দুটো রেজিস্ট্যান্সের রেশিও সেম, সেক্ষেত্রে আমরা জানি যে ওপরে সার্কিটে যে ভোল্টেজটা অ্যাপ্লাই হয়েছে ভি পরিমাণ, নিচেও যে ভোল্টেজটা অ্যাপ্লাই হবে তখন সেম ভি পরিমাণ, ঠিক আছে। এই যে ভি পরিমাণ ভোল্টেজটা দেখো তোমাদের নিয়ে এসছে এখন ছবিতে দেখতে পাচ্ছ, সো ভি পরিমাণ অ্যাপ্লাই করা হয়েছে। ফলে আমরা এই ওপরে ফার্স্ট রেজিস্ট্যান্সে যতটা ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে এটা 1/3 অফ ভি, 1/3 অফ ভি ভোল্টেজের 1/3 পরিমাণ ভোল্টেজ এখানে ড্রপ হবে। আর নেক্সট রেজিস্ট্যান্সে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা হচ্ছে 2/3 অফ ভি ভোল্টেজের 2/3 পরিমাণ, 2/3 অংশ পরিমাণ ভোল্টেজ এখানে ড্রপ হবে। সিমিলার ওয়েতে নিচে যে শাখাটায় যে 30 ওহম রেজিস্ট্যান্স আছে এখানেও যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা হচ্ছে 1/3 অফ ভি ভোল্টেজ, আর 60 ওহম রেজিস্ট্যান্সে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা 2/3 অফ ভি ভোল্টেজ।
অতএব সার্কিটটাকে এভাবে দেখালাম, এখানে ভি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে 1/3 অফ ভি ভোল্টেজ, এখানে 2/3 অফ ভি ভোল্টেজ, এখানেও 1/3 অফ ভি ভোল্টেজ, এখানেও 2/3 অফ ভি ভোল্টেজ হয়েছে। ফলে ওপরের R1 রেজিস্ট্যান্সে পরে গিয়ে ভোল্টেজটা কী হবে, 1/3 পরিমাণ কমে যাবে। এখানে ভি ভোল্টেজ হলে এখানে 1/3 পরিমাণ ভোল্টেজ কমে যাবে। সিমিলারভাবে নিচের শাখায় এখানে R3 রেজিস্ট্যান্স আছে, আর এটা R4, এটা R2। তো R3 রেজিস্ট্যান্সে এখানে কী হবে, এখানে ভি ভোল্টেজ হলে এই মাথায় 1/3 ভোল্টেজ। তার মানে এগেন সি আর ডি পয়েন্টে পোটেনশিয়াল কী হচ্ছে, সেম হয়ে যাচ্ছে। তার ইকুয়াল পোটেনশিয়াল পয়েন্ট তৈরি করছে। সি আর ডি পয়েন্টের পোটেনশিয়াল কী হচ্ছে, সেম হচ্ছে। তাহলে ইকুয়াল পোটেনশিয়াল তৈরি হচ্ছে এই দুই পয়েন্টে। এই ক্ষেত্রে যদি আমরা একটা গ্যালভানোমিটারকে কানেক্ট করি, তাহলে সেক্ষেত্রে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। এই পার্টিকুলার প্রিন্সিপালটাকে কাজে লাগিয়েই হুইস্টন ব্রিজটাকে তৈরি করা হয়। তো হুইস্টন ব্রিজকে কী করা, এখানকার রেজিস্ট্যান্সটার নাম রাখা হচ্ছে পি, এখানকার রেজিস্ট্যান্স কিউ, এই রেজিস্ট্যান্সটাকে এস, পার্টিকুলার এই রেজিস্ট্যান্সটাকে আর বা অনেক সময় আর এক্স দ্বারা সূচিত করা হয়। এবার এস রেজিস্ট্যান্সটা হচ্ছে অ্যাডজাস্টেবল বা ভেরিয়েবল। তো এই রকম সার্কিটটা আমরা কি করি, আমরা এই দুটো রেজিস্ট্যান্সের একটা অনুপাত আছে। সিমিলারভাবে এখানে এস আর 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 এক্স এদের মাঝখানে একটা কী তৈরি হবে, একটা রেশিও তৈরি হবে এই দুটো রেজিস্ট্যান্সের। এবার এই এস রেজিস্ট্যান্সটাকে অ্যাডজাস্ট করতে থাকলে আমরা কি পাবো, আমরা এমন একটা মুভমেন্ট পাবো যে মুভমেন্টটা দেখব যে এস রেজিস্ট্যান্সটাকে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু বাকি কোনো রেজিস্ট্যান্স অ্যাডজাস্টেবল নয়। এখানে পি কিউ এদের একটা মান আছে আলাদা আলাদা, এবং এসও একটা আলাদা মান আছে, কিন্তু এটাকে আমরা ভ্যারি করতে পারি, চেঞ্জ করতে পারি। আর এখানে আর পরিমাণ রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের অজানা রেজিস্ট্যান্স। এই ব্রিজের মধ্যে 4টে বাহুতে 4টে ডিফারেন্ট রেজিস্ট্যান্স আছে। 3টে রেজিস্ট্যান্সকে আমরা জানি, 4 নম্বর রেজিস্ট্যান্সটাকে জানি না, ঠিক আছে। সেই অজানা রেজিস্ট্যান্স এখানে কানেক্ট করেছি। এবার এসটাকে অ্যাডজাস্ট করতে করতে এমন একটা পয়েন্টে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখছি গ্যালভানোমিটারের ভেতর দিয়ে আর কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো সি পয়েন্ট আর ডি পয়েন্টের পোটেনশিয়াল কি সেম হয়ে গেছে। তাহলে গ্যালভানোমিটারে কাটা আর ডিফ্লেক্ট করছে না, তখন আমরা বলতে পারবো যে সি আর ডি পয়েন্টের পোটেনশিয়াল সেম। সি আর ডি পয়েন্টের পোটেনশিয়াল যদি সেম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দুটো নিচের দুটো রেজিস্ট্যান্সের অনুপাত সমান সমান ওপরের শাখার দুটো রেজিস্ট্যান্সের অনুপাত। এটা আমরা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স। এটাকে কনসিডার করা হচ্ছে আর এক্সটাকে আননোন রেজিস্ট্যান্স রূপে। সো আননোন রেজিস্ট্যান্স আর এক্স বাই এস অ্যাডজাস্টেবল, যেটা এসের অনুপাত সমান সমান কি, কিউ রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই পি রেজিস্ট্যান্স, ঠিক আছে। এখান থেকে এইটা হচ্ছে একটা হুইস্টন ব্রিজের নীতি বলা হয়। এইটা কখন তৈরি হয়, যখন এই 4টে রেজিস্ট্যান্সের মধ্যে পাশাপাশি দুটো রেজিস্ট্যান্সের অনুপাত সমান সমান এই পাশাপাশি রেজিস্ট্যান্স, বা ওপরের পি কিউ রেজিস্ট্যান্সের অনুপাত সমান সমান এস আর আর কিউ আর এক্স এই দুটো রেজিস্ট্যান্সের অনুপাত যখন সমান, সেই সময়ে আমরা এই সম্পর্কটাকে এস্টাবলিশ করতে পারি। বাঙ্কা পোটেনশিয়ালটা আর নিচের পোটেনশিয়ালটা সেম, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে যে কোনো দুটো রেজিস্ট্যান্সের অনুপাত সমান সমান অন্য দুটো রেজিস্ট্যান্সের অনুপাত, ঠিক আছে। এবার আমরা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তো আর এক্সটা এখানে থেকেই গেল ইকুয়েশানে, ইজিক্যাল টু নিচে এস ছিল, এসটা ক্রস মাল্টিপ্লিকেশনে ওপাশে চলে যাচ্ছে, রাইট সাইডে চলে যাচ্ছে। সো আমরা বলতে পারি কিউ বাই পি ইন্টু এস, ঠিক আছে, এইভাবে চলে গেল। তাহলে এখন দেখো এই 3টে রেজিস্ট্যান্সের মান যদি আমরা জানি, এই 3টে রেজিস্ট্যান্সের মান থেকে আমরা 4 নম্বর রেজিস্ট্যান্সটা জানতে পারবো, যেখানে আননোন রেজিস্ট্যান্স আমরা করেছি, এখানে কানেক্ট করেছি। এই সার্কিটটা আর এই সার্কিটটা সেম। এখানে দেখো 1 2 3 4 4টে রেজিস্ট্যান্স, যেভাবে উপরে দুটো সিরিজে, এখানে সিরিজে, মাঝখানে গ্যালভানোমিটার কানেক্টেড। এক্ষেত্রে এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে, নিচের দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে। তো এই দুটো সিরিজ পথ, এই দুটো ব্রাঞ্চ কী হয়েছে, প্যারালালি কানেক্টেড, আর এখানে দেখো একটা গ্যালভানোমিটার কানেক্টেড আছে। সো এই সার্কিটটা সেম, ঠিক আছে। তো এটা প্রত্যেকেই সেম সার্কিট।
আর এদের একটাই কন্ডিশন, সেটা হচ্ছে যে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল কি না সমান। সেক্ষেত্রে আমরা এই অনুপাতটাই বলতে পারি যে পাশাপাশি দুটো রেজিস্ট্যান্সের অনুপাত সমান সমান নিচের দিকের দুটো রেজিস্ট্যান্সের অনুপাত। তাহলে এখানে এই যদি তিনটে রেজিস্ট্যান্সের মান আমরা জানি পি কিউ আর এস, তাহলে আমরা আননোন আর এক্স রেজিস্ট্যান্সের মান বার করতে পারবো এই ফর্মুলা থেকে। ঠিক আছে, এবার পরের দিন প্র্যাকটিক্যালি এই পার্টিকুলার নীতিটাকে হুইস্টন ব্রিজের নীতি বলা হয় বা প্রিন্সিপাল বলা হয়, এর উপরে বেস করে হুইস্টন ব্রিজ কাজ করছে। নেক্সট চ্যাপ্টারে আমরা হুইস্টন ব্রিজটা অরিজিনালি যেভাবে তৈরি করা হয় বা যেভাবে বানানো হয়েছে, তার যে সমস্ত চেঞ্জেসগুলো করা হয়েছে সেটা দেখব। সো দেখো এখানে আমাদের কাছে একটা হুইস্টন ব্রিজ আছে, এই পার্টিকুলার মেশিনটার নাম হচ্ছে হুইস্টন ব্রিজ। ঠিক আছে, দেখো এখানে একটা ছোট্ট দেখতে পাচ্ছি এই যে ইনস্ট্রুমেন্টটা, এইটা হচ্ছে গ্যালভানোমিটার। আমি বলছিলাম কাঁটাটা আইদার বাঁ সাইড বা ডান সাইড দুদিকে যেতে পারে। সো এই দুদিকে যাওয়ার মতন ব্যবস্থা করা আছে, তাতে স্কেল করা আছে। সেন্টারে সবসময় কাঁটাটা দাঁড়িয়ে আছে। এখানে কিছু সুইচেস আছে, পুশ টাইপ সুইচ এগুলো। ঠিক আছে, এটা একটা সুইচ আছে K1 K2। এখানে একটা লেখা আছে যে গ্যালভানোমিটারের জন্য একটা সুইচ, বাট এটা শান্ট আর ডাইরেক্ট এই দুটো মোডে কাজ করতে পারে, তার জন্য এটা পরের দিন বুঝবো যেটা অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছে শান্ট আর ডাইরেক্ট বলে। এখান থেকে বাইরে থেকে ব্যাটারি দিয়ে সাপ্লাই দিতে হবে মেশিনটাকে। আর এখানে কিছু সুইচেস করা আছে নব নব করে করে। ঠিক আছে, দেখো এই নবের মাথায় একটা হোয়াইট কালার একটা ডট দেওয়া আছে। এই যে হোয়াইট কালারের ডটটা, এটা যে পজিশানে আছে সেই পয়েন্টটাকে নির্দেশ করছে। এখানে রেশিও, এই পার্টিকুলার সুইচটাকে রেশিও বলা হচ্ছে, বা এই আর্মটাকে হচ্ছে রেশিও আর্ম বলা হচ্ছে। আর এগুলো হচ্ছে চারটে আলাদা আলাদা হচ্ছে রেজিস্ট্যান্সকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এই ডিকেড রেজিস্ট্যান্সকে সিরিজে কানেক্টেড আছে এরা চারজন। পরের দিন আমরা জানবো আরও বেশি করে। এই পার্টিকুলার দুটো বাইন্ডিং পোস্ট যেটা আছে, এই পোস্টের সঙ্গে আমরা কি করি, আমাদের যে মেজারিং রেজিস্ট্যান্সটাকে এখানে কানেক্ট করি। দেখো আননোন রেজিস্ট্যান্স লেখা আছে, আননোন রেজিস্ট্যান্সটাকে এই দুটো পয়েন্টে কানেক্ট করতে হয়। তো এই পার্টিকুলার মডেলে কী চেঞ্জেস হয়েছে বা কী মডিফিকেশান করা হয়েছে মেন জায়গা থেকে, সেটাকে আমরা পরের দিন নেক্সট ভিডিওতে আমরা দেখে নিচ্ছি। তাহলে আমরা কি জানতে পারলাম যে হুইস্টন ব্রিজের প্রিন্সিপালটা কি, যে চারটে বাহুতে চারটে রেজিস্ট্যান্স আছে। এবার তাদের সি আর ডি পয়েন্ট দিয়ে যদি কোনো কারেন্ট বা গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যদি কোনো কারেন্ট না প্রবাহিত হয়, তখন আমরা বলতে পারি যে ওপরের শাখার রেজিস্ট্যান্স দুটোর অনুপাত সমান সমান নিচের শাখার রেজিস্ট্যান্স দুটোর অনুপাত।